কাজী আবু সায়েম খানকে আমি আমাদের ডক্টর মুস্তাফিজ সাহেবকে অনুরোধ করব আবু সায়েম খানকে পুরস্কৃত করার জন্য। আবু সায়েম খান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, এরপরে আমরা যে মূল্যায়নটা করেছি যে উচ্চ শিক্ষা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উচ্চ শিক্ষা আমি যতদূর জেনেছি, আমাদের কাছে যে ইনফরমেশন আসছে, ইনফরমেশন আমরা দেখেছি কামেল মাস্টার একটা সিম্পল ডিগ্রি এটা প্রতিষ্ঠানের জন্য। এরপরে উচ্চতর ডিগ্রি হইলে এমফিল ডিগ্রি। আমরা দেখেছি যে আমাদের ছাত্রদের মধ্যখানে 3 জন ছাত্রে আমাদের জানা মতে এখন পর্যন্ত এমফিল ডিগ্রি তারা নিয়েছে। আমরা এই 3 জনকে উচ্চ শিক্ষার জন্য আমরা পুরস্কৃত করতে চাই এবং এখানে আমরা প্রথম যাকে পুরস্কৃত করতে চাই সেটি হলো আমাদের মোহাম্মদ নুরুল্লাহ। 1995 সাল থেকে এখানে দাখিল পাস করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন সহকারী অধ্যাপক। সে এমফিল ডিগ্রি করায় স্বর্ণপদক প্রাপ্ত হওয়ায় আমরা আমাদের পক্ষ থেকে তাকে প্রেরণ দিচ্ছি। আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর জহিরুল ইসলাম সাহেবকে আমি অনুরোধ করব নুরুল্লাহকে পুরস্কৃত করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমরা দ্বিতীয় দেখেছি যে আমাদের আবুল কালাম আজাদ 1995 সালে এখানে দাখিল পাস করছে এবং সে এমফিল ডিগ্রি স্বর্ণপদক প্রাপ্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আবুল কালামকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করতেছি। আমাদের আব্দুর রহমান চাঁদপুরি হুজুরকে, উনি আমাদের নিয়ে আসছে আমাকে দারুণ নাজাতে, এই হিসেবে একটা বিরাট কৃতিত্ব। আবুল কালাম, নারায়ে তাকবীর। এরপরে আমাদের আরেকজন ছাত্র যে এমফিল ডিগ্রি করেছে, আমাদের সকলের প্রিয় মাকসুদুল হক, এবং একটা বিরল বিষয় এমফিল ডিগ্রি করেছে আল্লামা নিয়াজ মখদুম খোতানির উপরে। আল্লামা নিয়াজ মখদুমের ছাত্রের ছাত্র, আমরা খোতানির গাইডের ছাত্র না, ছাত্রের ছাত্র, এর ছাত্র মাকসুদুল হক। এই মাকসুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল্লামা খোতানির উপরে এমফিল ডিগ্রি নিয়েছে। বর্তমানে আমাদের এখানে সে প্রভাষক। এই এমফিল ডিগ্রির জন্য মাকসুদুল হককে পুরস্কৃত করা হয়েছে। আমাদের ব্যারিস্টার ইবিন সিদ্দিকুর রহমান সাহেবকে অনুরোধ করবো এই পুরস্কার দেওয়ার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমাদের ছাত্রদের মধ্যে একজন মাত্র অধ্যক্ষ হয়েছে এ পর্যন্ত আমাদের জানা মতে, মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বৈদর দারুস সুন্নাত ইসলামিয়া আলেম মাদ্রাসা। আমি অনুরোধ করবো আমাদের রাজাপুর হুজুর আমাদের উপাধ্যক্ষ 2 তাকে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহকে আমাদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করার জন্য। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, নারায়ে তাকবীর। এরপরে আমাদের ছেলেদের মধ্যে একমাত্র কমপ্লিট ডাক্তার হয়েছে একজন, ডাক্তার মোহাম্মদ মুসলে উদ্দিন। তার বক্তব্য আমরা শুনেছি। মুসলে কি আছে? ডাক্তার মুসলে আছে? নাই? হ্যাঁ, তাড়াতাড়ি আসে, আমাদের গর্ব। অনেকে ডাক্তার হয়েছে দাখিল পাস করিয়া কলেজে যায়, আর মুসলার আলাদা বৈশিষ্ট্য, সে এখান থেকে আলেম পাস করিয়া সে ডাক্তার হয়েছে এবং মাদ্রাসার ইতিহাসে প্রথম সে ডাক্তার, কমপ্লিট ডাক্তার, ডাক্তার মোহাম্মদ মুসলে উদ্দিন। মুসলে উদ্দিনকে পুরস্কার করা হচ্ছে। আমাদের ফরিদপুর হুজুর কোথায়? আমাদের ফরিদপুর হুজুরে পুরস্কৃত করতেছে ডাক্তার মুসলে উদ্দিনকে, মুসলে উদ্দিনকে। এরপর আমাদের বিসিএস ক্যাডারের আমাদের কাছে যে ইনফরমেশন আছে তাতে 2 জনের ইনফরমেশন আমাদের কাছে আছে। একজন আমাদের প্রিয় ছাত্র মাহাদি হাসান, সহকারী কমিশনার বিসিএস প্রশাসন। আমাদের পিরিজপুর হুজুরকে অনুরোধ করবো মোহাম্মদ মাহাদি হাসানকে দেশ প্রদান করার জন্য। নারায়ে তাকবীর। আর একজন ছাত্র আমাদের বিসিএস পরিসংখ্যান এসে পাশ করেছে, পরিচালক পরিসংখ্যান বিভাগ ঝিনাইদহ। আমি জানি না সে আসছে কিনা, এখানে কি আছে? রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, সেও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মনে হয় এখানে আসে নাই। কাজে আমাদের এই পর্যায়ে এই পুরস্কার দেওয়ার পর্বে আমরা এই বিবেচনায় বিসিএস ক্যাডার প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ নিযুক্ত হওয়া, তারপরে
আমাদের প্রতিষ্ঠাতা সদস্য, এরপরে আমাদের প্রতিষ্ঠাতা শিক্ষক, এই হিসাবে আমরা এই পুরস্কৃত করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এগুলো আরো ব্যাপক করব। আমি উৎসাহ দিচ্ছি সবাইকে। আজকাল এমবিবিএস হলেই ডাক্তার হওয়া যায় না, তোমাকে এফসিবিএস না হলে আজকাল যারা ডাক্তারি বিদ্যা সম্পর্কে জানে তারা তাকে দেখাইতে চায় না যে খালি এমবিবিএস, কামেল পাস, মাস্টার পাস গুরুত্ব দেয় না, যেরকম অ্যাভেলেবেল। এমফিল পিএইচডি করলে মনে করে যে কিছুটা পরে এমফিল পিএইচডি হইলে মনে করে যে কিছু লেখাপড়া এটা করেছে, এরকম একটা ধারণা মানুষের হয়। কাজে যারা এখন এমফিল পিএইচডি করতে পারোনি, এমবিবিএস করতেছে, তারা শেষ করে এফসিবিএস তো করতেই হইবে, এবার সিএস করতে পারলে আমাদের হৃদয়টা ভরে যাবে। আর যারা কামেল মাস্টার কোর্স করছো তারা এমফিল পিএইচডি এগুলো তোমরা দেবা। এবং যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে খেদমত করবা, আমরা চাই যে আমাদের ছাত্ররা মহাদ্দেশ হোক, প্রফেসর হোক, মাদ্রাসা প্রিন্সিপাল হোক, তাদেরকেও আমরা উৎসাহিত দিচ্ছি এগুলো হওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আগামীতে এইগুলো আরো ব্যাপক আকারে আমরা ইনশাল্লাহ এগুলো দেব। এখন আমি অন্য জরুরি যে কথায় আসি, যে আজকের এই প্রোগ্রামটা আমরা কাজে লাগাতে চাই। আমি আগে বলছিলাম আমার কথা, ছাত্রদের উদ্দেশ্যে জীবনে অনেক কথা বলছি 24 বছরে, সব কথাগুলো ধরে রাখতে পারলে অনেক কথা হতো। বুঝি নাই যে এই কথাগুলোর এত গুরুত্ব বা এত প্রয়োজন, বা জীবনে এমন এক সময় আসবে এই কথাগুলো বলার মতো শক্তি হারাইয়ে ফেলবো, এটাও বুঝি নাই। কিন্তু আজকে বুঝতেছি যে প্রয়োজনও আসছিল, শক্তিও হারাইয়ে ফেলছি, শারীরিক মেধা সব শক্তিই নষ্ট হয়ে যাইতেছে। ওই কথাগুলো বলার মতো যে মানসিক অবস্থা হওয়া দরকার, সেটা পরিবেশ, স্বাস্থ্য, নানা কারণে নাই। আবারও আজকে ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, কারণ নেজার মাদ্রাসা তোমাদের অর্থ কামনা করে না। তোমরা আমাদের এখানে দাঁড়াইয়ে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর প্রশংসা করে না, মোটেও কামনা করে না। তোমাদের কাছে কামনা করি তোমরা যে যে ক্ষেত্রে আছো, যে যে পেশায় আসো, সেখানে তোমরা একটা সেরা মানুষ হও, একটা ভালো মানুষ হও। তুমি মাদ্রাসা চাকরি করো, ওই মাদ্রাসার সেরা শিক্ষক তুমি, কারণ তুমি তো বড় গলায় এখানে দাঁড়াই দাঁড়িয়ে মুখ ফাটাচ্ছ যে এই শ্রেষ্ঠ মাদ্রাসার আমি ছাত্র, শ্রেষ্ঠ শিক্ষকদের আমি ছাত্র। এই ভক্তিটা আর প্রমাণ না, প্রমাণ হবে তোমার কর্মক্ষেত্রে। তোমার পরিচয় কি না কর্মে পরিচয় করে গেলে। তুমি যে মাদ্রাসার শিক্ষকতা করো, সেই মাদ্রাসার আদর্শ শিক্ষক হিসাবে, আদর্শ মানুষ হিসাবে তোমার কোয়ালিটি, তোমার নিষ্ঠা, তোমার চরিত্র, ওই প্রতিষ্ঠানে যদি তুমি সেরা শিক্ষক হও, এইটা তোমাদের কাছে প্রত্যাশা করি। তুমি সরকারি কর্মরত কর্মকর্তা, সেখানেও তুমি সেরা কর্মকর্তা হও। তোমার দক্ষতা, তোমার আচরণ, তোমার আখলাক, এগুলো যেন প্রমাণ করে যে তুমি শ্রেষ্ঠ তারুণ্যতাদের ছাত্র। বক্তৃতায় বললে সেটা শ্রেষ্ঠ হতো হওয়া যায় না। নানা কারণে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের একটু নানা ধরনের মনোভাব আছে। কিছু আছে হিংসার কারণে, কিছু আছে ইসলাম বিদ্বেষের কারণে, আর অনেকটা আছে আমাদের অযোগ্যতার কারণে। আমরা কোয়ালিটি মেনটেন করতে পারি না, আমরা সুন্দর আচরণ করতে পারি না, আমরা সময় মতো ধৈর্য ধারণ করতে পারি না, আমরা একটা পরিবেশকে সহ্য করতে পারি না, আমরা উগ্র হয়ে যাই, আমরা স্বার্থপর হয়ে যাই, আমরা মানুষের কাছে একটা হাস্যরসের খোরাক হই, আমরা নিজেরা অনেক সময় নিজেকে খুব বরত্ব প্রকাশ করি। এই যে অমানবিক গুণগুলো আছে, এগুলো ত্যাগ করে তোমরা স্ব কর্মক্ষেত্রে, সেটা সরকারি প্রশাসন হোক, সেটা মসজিদের ইমামতি হোক, সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক, এই ক্ষেত্রে তুমি বড় হয়ে প্রমাণ করো যে আমি তারুণ্যতাদের ছাত্র। এই কথাটা যখন আমরা শুনবো যে তুমি তোমার কর্মক্ষেত্রে অনেক বড়, তোমার কর্মক্ষেত্রে তোমাকে সবাই বড় জানে, তখন মনে হয় আমরা খুশি হইতে পারবো। তখন মনে হয় আমাদের হৃদয় শীতল হবে তোমার এই সুনামে, এই কোয়ালিটি অর্জনের জন্য চেষ্টা করো। কর্ম মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমবিবিএস ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, বিসিএস ক্যাডার, এর কোনো মূল্য নেই। মূল্য কিন্তু কর্মের, পেশা, এটা কিন্তু বুঝতে হবে। এই জন্য পেশাগত জীবনে আমি কি সফল, আমি যে পেশাটা গ্রহণ করেছি সেই পেশায় আমি কতটা সফলতা লাভ করছি, সেখানেই কিন্তু আমার মূল্যায়ন। আমি আজীবন বলেছি, আজকেও বলি, একজন মনে সে বিশ্বাস করবে যে আমার জীবনের, আমার মরণের, আমার জ্ঞানের
আমার অর্থের, আমার সম্পদের, আমার সম্মানের উৎস আল্লাহর অনুগ্রহ। এটা বিশ্বাস। তোমার দাড়ি না থাকে না থাকুক, তোমার টুপি না থাকে না থাকুক, তোমার জুব্বা না থাকে না থাকুক না থাকুক, কিন্তু এই বিশ্বাসটা যেন না থাকে, বিশ্বাসটা যেন তোমরা না পাও। এই বিষয়টা তোমাদের অনুরোধ করি। বস্তুবাদীর কারণে, বস্তুবাদী সমাজের সাথে তাল মিলাইয়া আজকে ইসলামের লেবাস, ইসলামের নাম, ইসলামের দ্বারক বাহক দাবি করিয়া আমরা কিন্তু অনেকটা বস্তুবাদী হয়ে গেছি। মনে করি বস্তুতেই আমাকে বিজয় দেবে, বস্তুতেই আমাকে সফলতা দান করবে। আমি বলি না যে পরিশ্রমের প্রয়োজন নাই, বলি না যে যোগ্যতার প্রয়োজন নাই, কিন্তু বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর সাহায্য, আর এ বিশ্বাসও থাকতে হবে যে আল্লাহর সাহায্যের জন্য আল্লাহর হুকুম মানা দরকার। একজন ছাত্র সে রেগুলার তাহাজ্জুদ না পড়তে পারে, কিন্তু একজন দারুন নেজাতের ছাত্র ৫ ওয়াক্ত নামাজ জামাতে তো কমপক্ষে পড়বে। এটা তো খুব বড় আশা না, এটা তো খুব বড় দাবি না। দারুন নেজাতের একজন ছাত্র এমন হবে না যেটা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়বে না, কাজের ভিড়ে নামাজ ছুটে যাবে, বড় সমাজে গেলে নামাজের কথা ভুলে যাবে, সময় পাইলে পাইবে পড়বে, মনে করলে বাসা বইয়ে পড়বে, সুযোগ হইলে মসজিদে পড়বে। এটা দারুণ নেজাতের ছাত্রের পরিচয় দেওয়ার মতো ব্যক্তির এটা আচরণ হতে পারে না। একজন ছাত্রের মৌলিক বিষয় যেমনি ভাবে সে আল্লাহকে বিশ্বাস করবে, কমপক্ষে ৫ ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে, গুরুত্বের সাথে, এহতেরামের সাথে সে পড়বে। এটা মনে হয় খুব বড় কথা না। আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই নামাজ পড়ো, জামাতের সাথে পড়ো। যদি কারো মধ্যে ধরনের কোনো অলসতা কোনো কারণে থেকে থাকে, আমি অনুরোধ করতেছি তোমাদেরকে এই অলসতা তোমাদের মধ্যে যেন না থাকে। অর্থ বৃত্ত আমাদের সবার প্রয়োজন, সবার প্রয়োজন, কিন্তু অর্থ বৃত্ত যেন হারাম উপায় যেন অর্জন না করে। আজকে আমরা এই লম্বা জামা, টুপি, মাদ্রাসার লেবাস, ইসলামী দলের ব্যানার সবকিছু দিয়েও প্রয়োজনে হালালকে হালাল মনে করে গ্রহণ করি, হিলা করি, হিলা প্রয়োজন আছে, জায়েজ আছে, দরকার আছে। মোমেন না খাইয়া মরতে পারে, কিন্তু হারাম খাইতে পারে না। এটা মোমেনের ধর্ম, মোমেনের চরিত্র। এই জন্য যে যেখানে কর্মক্ষেত্র উপার্জন করো না কেন, তোমার উপার্জনটা যেন হালাল হয়, হালাল যেন হয়। আজকের মিডিয়ার কারণে অশ্লীলতার সয়লাভ হয়ে গেছে। তোমাদের এই বয়স অশ্লীলতায় লিপ্ত নাই কেউ, এটাই মনে করি, কিন্তু অসম্ভব মনে করি না যে কেউ লিপ্ত হবার। এটা কিন্তু অসম্ভব মনে করি না। এই জন্য খবরদার, এই চাকচিক্যে, এই মিডিয়ার কুফলের কারণে কোনো ক্ষেত্রে যেন অশ্লীলতা তোমার মগজে, তোমার আচরণে, তোমার চোখে, তোমার কর্মে কোনো ধরনের অশ্লীলতা যেন প্রশ্রয় না পায়। হৃদয়ে দিয়ে অনুরোধ করি, তুমি দারুন নেজাতের ছাত্র, তুমি আমার প্রিয় ছাত্র, তুমি এই প্রতিষ্ঠানের উৎপাদন প্রোডাকশন, তোমার কাছে এটা কিন্তু কামনা করি। আজকে নেশা এটা রঞ্জে রঞ্জে ঢুকে যাইতেছে নানান আধুনিক পদ্ধতিতে, মডার্ন পদ্ধতিতে, পানির নামে, ঔষধের নামে, ট্যাবলেটের নামে। বিশ্বাস করি না যে আমাদের কোনো ছাত্ররা এই ধরনের অন্যায় জড়িত, কিন্তু অসম্ভব মনে করি না সমাজের ব্যবস্থার কারণে। এই জন্য খবরদার, কখনো যেন কোনো ছাত্রে, তুমি যাই হও না কেন, এই ধরনের কোনো ব্যাধি তোমাকে যেন আক্রান্ত না করে। আজকাল একটা স্বভাব হয়ে গেছে ঝগড়া করা। কেউ মিলাদ নিয়ে ঝগড়া করে, কেউ সিলসিলা নিয়ে ঝগড়া করে, কেউ ইসলাম নিয়ে ঝগড়া করে। ঝগড়াটা এখন হালাল হয়ে গেছে, গীবত এখন হালাল হয়ে গেছে, হিংসা এখন হালাল হয়ে গেছে। খবরদার, আমি কামনা করি না দারুন নেজাতের ছাত্রের কারণে এই রোগে পাইবে। নিজের আদর্শ তুমি অটল থাকো, যৌক্তিক দলিল দিয়ে সম্ভব হলে তুমি কাউকে বোঝাও। এই পৃথিবীর সব মানুষের তুমি হেদায়েতের দায়িত্ব নিয়ে আসো না, যার কিস্তিতে যা আছে তা হবে। তুমি ঝগড়া করো না, তুমি গীবত করো না, তুমি হিংসা করো না। এই সমাজটা নষ্টের একটা বড় কারণ আজকে হানাহানি। জাতির চরিত্র হয়ে দাঁড়িয়েছে অসহিষ্ণুতা। কিসের পীর, কিসের আলেম, কিসের রাজনৈতিক ব্যক্তিত্ব, কিসের সরকারি কর্মকর্তা, সবার মধ্যে একটা অসহিষ্ণুতা ভাব আমাদের মধ্যে কিন্তু হয়ে গেছে। বা মনে মনে হয় দিন দিন আমরা
এই অসহিষ্ণুতার দিকে অগ্রগামী হইতেছি। আমার মনে হয় আমাদের শিক্ষা, আমাদের দাড়ি, আমাদের পাখি, আমাদের বাপদাদার মানিকজার নাম, এগুলো কোনো কিছুতে আমাকে বাধা দিতে পারতেছে না। এই খারাপের দিকে আমরা দাবিতেই হচ্ছে। আমার প্রিয় ছাত্রদেরকে অনুরোধ করি, তোমরা থেকে মুক্ত থাকো, সুন্দর নেতৃত্বের জন্য, সুন্দর সমাজের প্রতিষ্ঠা করার জন্য, সুন্দর সমাজের সেবার জন্য, সেটা যে পেশার জন্য হোক, এটা মনে হয় খুব জরুরি, খুব জরুরি। এইসব বিষয় থেকে নিজকে বিরত রাখা। হিংসা, অহংকার কিছু পারি না করে নিজকে খুব বড় মনে করি। বরং বড় জ্ঞানী যে সে সবচেয়ে বড় বিনয়ী হওয়ার কথা। আর আজকে খালি নিজের মনে করে যে আমি বড় কিছু, বড় কিছু, একটা ভাব ছাত্রদের মধ্যে দেখতেছি, শিক্ষকদের মধ্যে দেখতেছি, সমাজে দেখতেছি। হয়তো এই রোগে আমাকেও পাইতে পারে, আমি ওর থেকে মুক্ত, সেটা আমি বলছি না। কিন্তু এই রোগ কিন্তু আমাদেরকে আরো কিন্তু আক্রান্ত হওয়ার কথা না। আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতেছি যে আমি মাত্র কয়েকটা কথা অন্তরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ জীবন মরণ, ক্ষমতা, সম্মান, রেজেকের উৎস। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব দিয়ে করতে হবে। হালাল ভাবে জীবনযাপন করতে হবে, হালাল উপার্জন করতে হবে। আর ঝগড়া, কলহ, অশ্লীলতা, নেশা, এই জাতীয় কোনো কর্মকাণ্ডে কখনো জড়িত হবে। তোমাদেরকে সহজ করবে। আজকে যারা সারাদিন এখানে আমাদের সাথে কাটিয়েছ, তোমরা অনেক ইম্পর্টেন্ট মানুষ, অনেক যোগ্য মানুষ, তোমাদের সময়ের মূল্য আছে। আমাদেরও কিন্তু সময়ের কম বেশি মূল্য আছে। তোমাদের চেয়ে শারীরিক অক্ষমতা আমাদের বেশি, আমরা কিন্তু সময়টা তোমাদের সাথে দিয়েছি। এই যে সময় দেওয়া, তোমাদের দেখা সাক্ষাৎ, এতে অনেক সময় মানুষকে অন্যায় থেকে বিরত থাকতে উৎসাহিত করে। একজন ছাত্রীরা যখন শিক্ষক থেকে দূরে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু অন্যায় লিপ্ত হয়। আর একজন শিক্ষকের সাথে ছাত্র যখন সম্পর্ক থাকে, তখন আল্লাহর সাথে সাথে শিক্ষকের মহব্বত, ভালোবাসা, দয়টা তার মধ্যে কাজ করে। যে হুজুরে আমার ভালো জানে, যদি শুনেই আনে যে আমি ঘুষ খাইতে আছি, বা আমি হারাম মালের ব্যবসা করতে আছি, বা আমি নামাজ পড়ি না, আমি অশ্লীলতায় লিপ্ত, হুজুরে তাদের মুখ দেখা মনে কেমন না। যেমন যারা তোমরা তারিখে নয়, এরা আমার লাগে আধারে আসছে না, যে তারিখে দিয়ে হুজুরে কি মনে করবে। হুজুরে খুব ভালো জানে জীবন, হুজুরে এত ফিল করি, ইংরেজিতে বলে হুজুরে এত ফিল করি, আপনার সবসময় ফিল করি। বললাম ফিল করো, বুঝে তুমি ফেল করো কেন? আমার তাহলে যোগাযোগটা আমি বুঝি। তোমার দাঁড়িয়ে এলে আমি দাঁড়িয়ে নেই, ডুবি এলে ডুবি নাই, যে কি মুখ দেখাবো হুজুর, এই চিন্তাই হইতে পারে। কিন্তু এই জন্য শিক্ষকের সাথে বা এই ধরনের পরিবেশ সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তা আমি মনে করি তোমার এই গুণাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকাটা একটু সহজ হবে। তুমি উৎসাহিত হবা ভালো কিছু করতে, তুমি নিরুৎসাহিত হবা খারাপ কিছু করতে, আমার মনে হয়। এই জন্য মনে হয় একজন ছাত্রের সাথে শিক্ষকের বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক তার নিজের স্বার্থেই প্রয়োজন। তুমি যত বড় ডিগ্রিধারী হোক, খালেদ আমার প্রিয় ছাত্র, তুমি কেবল সারা বিশ্বে ঘুরতেছে, মালয়েশিয়াতে অনেক গিফট টিফট নিয়ে আসতেছে, এই ধনী ব্যারিস্টারি করতে যাইতেছে, যত হোক তবু খালেদের এই যে প্রতিষ্ঠান, খালেদ আমার প্রিয় ছাত্র। প্রত্যেকের নাম বলছি না, প্রত্যেকের কথাই কিন্তু একজন ছাত্র এই প্রতিষ্ঠানে না আসলে, এই প্রতিষ্ঠানে হয়তো এখান থেকে যাওয়ার পরে কেউ আর আসে না, আজকে আসে, কেউ হয়তো 10 বছর 20 বছরে আসে নাই। প্রতিষ্ঠানের দালানের তালা কিন্তু একটার পর বাড়তেই আছে, ছাত্র সংখ্যাও কিন্তু বাড়তেই আছে। তুমি আসো না, এজন্য এই প্রতিষ্ঠানে কিছু থামবে নাই। হ্যাঁ, তুমি যদি আসতা, তুমি যদি কিছু হারিয়ে থাকো 20 বছরে, সেইটা হয়তো হারাই না। তুমি যদি কিছু অর্জন না করতে পারো, সেইটা হয়তো অর্জন করতা। এই জন্য প্রতিষ্ঠানের সাথে তোমার প্রয়োজনে সম্পর্ক রাখতে হবে। প্রতিষ্ঠান তুমি দান করবা, কোটি কোটি টাকা দেবা, এই চিন্তাই কেউ প্রতিষ্ঠান চালায়। হ্যাঁ, দিতে পারলে সেটা তো আমার তৃপ্তি। আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমি যদি একটা কিছু করতে পারি, এটা আমার বড় আনন্দের না? এটা তো বড় আনন্দের। আমার সবচেয়ে করার কিছু জায়গা তো এই প্রতিষ্ঠানে। এজন্য শিক্ষার্থী, একজন ছাত্র, তার প্রয়োজনেই প্রতিষ্ঠানের সাথে সে সম্পর্ক রাখবে। এটা মনে রাখতে হবে। আমাদের দেশের মানুষের একটা স্বভাব, অতীতকে মনে রাখতে চায় না। এই রহম লিম্বরকে এখানে না আনলেও পারতাম, ইমাম সাহেব হুজুরকে সম্মাননা না দিলেও পারতাম। আরো বড় বড় মহাদ্দেশরা আছে, সাইকুল হাদিসরা আছে, কত আছে, সম্মাননা তো তাদের দেওয়া দরকার। ছাত্ররা যখন উপরে উঠে যায়, তখন নিজের কথা মনে রাখে না। দাখিল পাস না করলে তো আলেম পাস করতে পারতো না,
আলেম পাটনা কলেজে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারতো না, বিসিএস করতে পারতো না, এই ইতিহাসটা তখন ভুলে যায়। ওই বাড়ির মক্তবের ওস্তাদের গুরুত্ব অনেক, ওই সলিমুল্লার গুরুত্ব আমার কাছে যেমন আজকে 360 জনের চেয়ে বেশি, আমার মনে হয় একজন ছাত্রের জন্য ওই ছোট প্রতিষ্ঠান নিচের ক্লাস এর গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। এজন্য আমি অনুরোধ করবো ছাত্ররা যেখানে থাকো তোমরা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখো। কে যেন প্রবন্ধ লিখছে দেখছি কোরআনের সাথে সারাজনের কোথায়, যে ঘুড়ি যে উড়ায় সে হয়তো অত দূর উঠতে পারে না। একটা ঘুড়ি যত উপরে উঠে যে উড়ায় সে কখনো উপরে উঠতে পারে না। একসময় ঘুড়ি দেখে না, এত উপরে উঠে যায়। কিন্তু ঘুড়ির সূত্রটা কিন্তু ঘুড়িওয়ালার কাছে থাকে। যদি ঘুড়িওয়ালার কাছে ঘুড়ির সূত্রটা না থাকে, ও সিটিয়ে মাজার কাছে পড়বে, কাজের কাছে পড়বে, কেউ বাথরুমে পড়বে, নাহলে নদীতে পড়বে, শেষ। এটা অবাস্তব কথা না, এটা যৌক্তিক। তুমি যদি বাস্তবাদী না পাও, তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ আমার ইজ্জতের মালিক, অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে তোমার বাবা, তোমার ওস্তাদ, তাদের নেক নজর, তাদের দোয়া তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয়। আর তুমি যদি বাস্তবাদী হও, আমি পিএইচডি করেছি, আমি এমফিল করেছি, আমি এমবিবিএস করেছি, হ্যাঁ আমি বিসিএস করেছি, কাজে আমি কি, হ্যাঁ তাও তোমার এমবিএস নিয়ে থাকবে। এমবিবিএস বাংলাদেশের অভাব নেই, ওরকম বিসিএস এর অভাব নেই, ওরকম এমফিল পিএইচডির অভাব নেই। কিন্তু তোমার শিক্ষকের সাথে তোমার যেটা মধুর সম্পর্ক, এরকম মানুষ মনে হয় বাংলাদেশের অভাব। এরকম মানুষের কিন্তু অভাব আছে। এর মধ্যে একটা তৃপ্তি আছে, এর মধ্যে একটা সান্ত্বনা আছে, এর মধ্যে একটা শান্তি আছে, এটা কিন্তু বুঝতে হবে। এই জন্য একজন শিক্ষার্থী তার প্রয়োজনই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবে, সুখে দুঃখে। সে একটা মোবাইল করলে একজনের সাথে কথা বলা যায়, সুযোগ হইলে একটা আসা যাওয়া যায়, বা দেখা হইলে আমার কাছে হুজুরে সালাম জানাইতো, আমার জন্য দোয়া করতে বলতো, অপরিচিত একজন দেখা হইলে ভাই খবর কি, হ্যাঁ আপনাকে এতটুকু সৌজন্য বোধ, এটা মনে হয় বদ্ধতার মধ্যেও পড়ে, কোয়ালিটির মধ্যেও পড়ে। একটু হারাইলে থাকলো না, রেগুলাই থাকলো, আর কিছু কিন্তু থাকলো না, এটা যেন না। আমি অনুরোধ করবো সকল ছাত্রদের পরস্পরকে সহযোগিতা করার জন্য। এখানে কে যেন বলছে, খালেদ মনে হয় জসিমউদ্দিন হলের কথা, মাকসুদের সিটে উঠছে, কি মাকসুদ চাইছিল যে খালেদর সিটে উঠুক, মাকসুদও নাকি দারুণাদের একজন ছাত্রের সিটে উঠতে চাই না। কথাটা খুব ভালো লাগে। একজন ছাত্র ভাইয়ের প্রতি আরেকজন ছাত্রের কর্তব্য আছে। সবার কোয়ালিটি, সবার যোগ্যতা, সবার সুযোগ সমান হয় না, কিন্তু সমাজের চিত্র কিন্তু ভিন্ন। যে বেশি অর্জন করে সে অন্যদের দিকে খেয়াল করে না, এই ধরনের মানুষ কিন্তু বেশি আমরা দেখেছি। এই ছাত্রদের মধ্যে যারা বেশি বিত্তমান, সৎ অসৎ যেভাবে পর্যন্ত, তারা অনেক কিন্তু সেখানে আসে না, এর কোনো গুরুত্ব নাই তাদের। সময় নষ্ট করবে, কত প্রোগ্রাম, কত ইনকামের আগে সময় নষ্ট, এটা কিন্তু বাস্তবতা। এর জন্য আমি অনুরোধ করতে চাই সকল ছাত্রকে, তোমরা পরস্পরের সহযোগিতা করবা। তোমার ছাত্র ভাই হয়তো তুমি তাকে চেনো না, সেটা বলো ভাই আমি দারুণাদের ছাত্র, তোমার মনটা যখন খুশিতে ভরিয়ে যায় যে আমরা একই প্রতিষ্ঠানের ছাত্র, দেখে একটু হেল্প করতে পারি কিনা, না পারলে একটা বুঝ দিয়ে তোমার সময় ভাই আসেন আমাদের তো আমাদের পরীক্ষা আছে, আপনাদের সুন্দর একটা কথা বললে তো আমরা তাকে পরামর্শ দেবো। এই জন্য পরস্পর ছাত্র ভাইদের সহযোগিতা করা দরকার। অনেক ছাত্ররা আজকে পাশ করে ঘুরতেছে, চাকরি হয় না। এক ছাত্র নিয়ে আমাকে বলছিল হুজুর এই বিষয়টা বলা দরকার, করে বলছিলাম আলোচনা করতে, সুযোগ পায় না। আমি বলি আমরা এরকম কিছু করতে পারি কিনা যে আমাদের ছাত্রদের কর্মসংস্থানের জন্য যেখানে সুযোগ আছে কোনো ব্যবস্থা আমরা করতে পারি কিনা, বা আমরা এই ছাত্ররা মিললে আপনার যৌথ উদ্যোগে কিছু করতে পারি কিনা, এরকম বড় কিছু ভাবা দরকার। একজন মানুষের সব উপার্জনের একটা সুযোগ করে দেওয়া, আমি তো মনে হয় একটা বিরাট সেবা করে, যাদের একটা বিরাট খেদমত করা হয়। আমার মনে হয় এত মেধাবী ছাত্র তোমরা এখান থেকে বাইরে দিতেছ, তাহলে তোমাকে নিজেরও বাড়িঘর ডিগ্রি নিয়ে চিন্তা করো না, জাতির জন্য কিছু চিন্তা করো। জীবন তো আসলে খুব সীমিত দিনে, খুব বড় জীবন নিয়ে আমরা কেউ আসিনি, তাই না? 60 থেকে 70 এখান থেকে বাইরে গিয়ে মোটামুটি ডিগ্রি নিতে নিতে তো 30 পাড়াইয়া যায় অনেক কিছু, এখন অর্ধাঅর্ধি কিন্তু থাকে। এখানে মানুষের জন্য কিছু করলে সেটা মনে একটা তৃপ্তিও কিন্তু পাওয়া যায়। এই জন্য পরস্পরের একটা সহযোগিতার মনোভাব থাকা দরকার। হ্যাঁ, মাদ্রাসার প্রতিও তোমাদের একটা সহযোগিতা থাকতে পারে। তোমরা এখানে কয়েকটা প্রস্তাব দিয়েছো, একটা প্রস্তাব মুশফিক দিয়েছে যে আমরা একটা ফান্ড করবো, এই ফান্ড দিয়ে এখানে একটা কিছু আমরা করবো, হতে পারে, কিন্তু এটা স্বতঃস্ফূর্ততা হয়নি। আমি তো
তোমাদের নিয়েই তো জীবন অনেক দিন কাটলো। এই 600 টাকার রেজিস্ট্রেশন ফি দিতে অনেকের কেউর বাস্তব কারণে কষ্ট, কেউর মানসিক কারণে কষ্ট। এর ভিতরে এ ধরনের একটা প্রস্তাব দেওয়ার মতো সৎসাহস আমার নাই। এটা তোমরা চিন্তা করো। হ্যাঁ, আগামী দিনে সিদ্ধান্ত হতে পারে এবং স্বেচ্ছায় তারা টেলিফোন করে জানাবো যে আমি একজন যে বছরে 2000 টাকা দাওয়ান বাজাতে দেবো বা আমার সামর্থ্য আছে 1000 টাকা দেবো। এটা আজকে আজ জায়গায় আইন অঙ্গীকার করা দরকার নেই। তোমার যদি মানুষের প্রতি দরদি থাকে তাহলে তুমি প্রস্তুতি নাও, তুমি জানাও। তোমরা এত গ্রুপে গ্রুপে কারা যেন দেখলাম এক কালারে জামা পরে আসছে, ব্যানার পরে আসছে। আমার প্রিয় ডাক্তার আশরাফ, ওরে বলছিলাম, ও আমাকে জিজ্ঞাসা করতে আসছিল হুজুর আমি কি পড়লে ভালো হয়। আমি বললাম তুমি ওটা কোরআনের হাফেজ, বড় মুফাসসির। খুব মিটি মিটি করে হাসলো এবং আমার অনেক ভক্তি শ্রদ্ধা করে। যাই হোক, কয়েকদিন পরে এখান থেকে দাখিল পাস করিয়া রেসিডেন্সিয়াল মডেল কলেজে মনে হয় ভর্তি হই। যা খুশি হয়েছি, মেডিকেলে পড়ে। বলে গল্প লিখে বলে 5 লাখ টাকা ওর নগদ ক্যাশ ধরিয়ে নিয়েছি। কথাটা সত্যই বলি আছে। তাহলে বুঝতে হইবে তো কত টাকা কামাই করে এখনই, তাই না? ওরা যদি নিজের এত কিছু করতে পারে, ওরা তো এই অনুষ্ঠানটার খরচ ওদের চালানো দরকার ছিল, তাই না? যে আজকে এইখানে যারা আছে, আমরা এই অনুষ্ঠানে 2টা গরু খাওয়াইছে, 2টা গরু আমরা দিয়ে দেবো, অনুষ্ঠানের খরচটা আমরা বহন করব। তাহলে বুঝতাম যে ওর গল্প চুরি করার কথাটাও ভালো লাগতো আমাদের কাছে আরো। আর 5 লাখ টাকা ক্যাশের যে একটা খুব মুখরোচক বা যাকে টাকা নাই তাকে মধ্যে একটা কষ্টের সুযোগ সৃষ্টি করে দেওয়া, আমার মনে হয় সেটা মনে হয় সার্থক। আমার মনে হয় এরা তো এরকম উদ্যোগ নিতে পারে। তোমাদের আসলেই অনেকের হয়তো অনেক সোর্স আছে, কাজে তোমরা এরকম একটা উদ্যোগ নিতে পারো। দ্বিতীয়টা আমি যেটা বলতে চাই মাদ্রাসার প্রকাশনা সম্পর্কে। আমাদের প্রিয় ছাত্র শিক্ষক মৌলানা কবি প্রকাশনার বিষয়ে কথা বলেছে। অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে মানুষটা, সুন্দর সুন্দর কাজও করতে পারে। তো ভালো একটা কথা বলছে, বিকাশের কথা বলছে। আমরা সবসময় তাবলিগ পত্রিকার বিগ্রহ। আমার মনে হয় বছরে 12টা না 24টা, তো 2টা করে পাক্ষিক। আমার মনে হয় 24টার মনে হয় 20টা আমি এক কথা পড়ার সুযোগ হয় রাখি। ওটা আইনে 4-5 দিন আমার টেবিলে থাকে, তো যে এমন পরে আমি একান্ত সময় মিলে দেখি কি লেখছে, খুব যত্ন করে সংরক্ষণ করে রাখছি। তাবলিগ মদিনা পত্রিকা যখন লাগবে তখন এগুলো পড়ব। কয় টাকা বছরে? 180 টাকা না 200 টাকা। তসলিমা মাদ্রাসা 10 বছর পড়ে আসছি। তসলিমা মাদ্রাসার কারণে এই অবধ জীবনে দাঁড়াইছি। সেখানে একটা পত্রিকা, তিনি পত্রিকা, সেখানে বছরে 200 টাকা, এটা কোনো ব্যাপার, কোনো ব্যাপার। আমার কাছে এটা ভালো লাগুক কি লাগুক সেটা না, আমি ওই প্রতিষ্ঠানকে সহযোগিতা করি, ওই প্রকাশনাকে সহযোগিতা করি। এরকম একটা মনোভাব আসতে পারে। অনেকে হয়তো বলতেছো যে অ্যাডভার্টাইজ করতে আছে না। আমি আবারও বলছি, কোনোভাবে তোমাদের মহতাজ না, আগেও ছিলাম না, এখনো ছিলাম না। তোমার সহযোগিতা তো তোমারও মহতাজ না। খুব স্পষ্ট কথা, আমি শিক্ষক, আমি শিক্ষক, আমি শিক্ষক, আমি মহতাজ, আমি মহতাজ আল্লাহর অনুগ্রহে। এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু তোমার একটা কর্তব্য আছে। আজকে তোমরা এখানে 1000 মানুষ আছি, তোমরা ইচ্ছা করলে পারো। তোমাদের এখন সবাই অ্যাড্রেস হয়েছে। তোমরা যদি সম্মতি প্রকাশ করো, যারা প্রাক্তন ছাত্র সবাই অ্যাড্রেসটা কনফার্ম করিয়া দাও। আমরা প্রতি মাসে মাসে একটা বিকেট তোমাদের নামে পাঠিয়ে দেবো। বছরের শেষে তোমরা 200 টাকা পাঠিয়ে দেবে একটা বছরে। তোমার ঘরে এই মাদ্রাসার একটা পরিচিতি গেল, 2টা লেখা তোমার ভালোও লাগতে পারে, অন্যেরও লাগতে পারে। সর্বোপরি বছরে 200 টাকা দিয়ে এই প্রকাশনাটা, ইসলামী একটা প্রকাশনাকে তো বাঁচাইয়ে রাখা যায়। শুনছি ঘুরঘুরে হুজুরে চাঁদা উঠেছে মফেলে পত্রিকা চালাবে, যে সুধাকার এই পত্রিকা বন্ধ হয়ে যায়, চাঁদা উঠেই তো মাহফিল। 52 সনে মারা গেছে শাহ সুফি মেসাদ রহমতুল্লাহ আলাইহ। তখন ভাষা আন্দোলনও হয় নাই। সেই আগে প্রতিষ্ঠা করেছে তাবলিগ পত্রিকা ওই গ্রামগঞ্জে। তার উপলব্ধি করছে দিনের খেদমতের জন্য একটা পত্রিকার ভূমিকা। আমরা তো আমাদের মুরব্বীদের খালি একটা ওয়াজ মাহফিল আর তাবারও এই এলাকায় বই আসি খেদমত, আর জন্য একটা মিলা। অথচ তারা যে অনলাইনে কত খেদমত করছে, বই লিখছে, সমাজ কল্যাণের কাজ করছে। ওই যুগে তাঁত বাড়ি, তাঁত শিল্প, কারিগরি বিদ্যা ওই সময় চিন্তা করা যায়। এজন্য আমি মনে করি তোমরা যদি সম্মতি জ্ঞাপন করো, হইতে পারে তোমাদের এই ঠিকানাটা কনফার্ম করে যারা প্রাক্তন ছাত্র
যদি মনে করো হুজুর এটা পাঠাইলে আমার আবার জঙ্গি কয় নাকি, এরকম যে অসহায় ঢুকো এর দরকার নেই। আর যদি মনে করো এটা দারুণ মজাদের, এই পত্রিকাটা পাইলে আমার এই জঙ্গির অভাব থেকে আল্লাহ রক্ষা করতে পারে, এই পত্রিকার কারণে আমার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, তাহলে এই ঠিকানে একটা পত্রিকা পাঠানো যেতে পারে। 300 পত্রিকা গেলেও তো 300 পত্রিকা চলবে। অনেকগুলো বই ওখানে আছে, তোমরা নিয়ে যেতে পারো। কত বই তোমাদের আছে, হুমায়ুন আহমদের কত বই তোমরা কিনছো, ডেল কার্নেগি কত বই তোমরা কিনছো আর পড়ছো। তোমার প্রতিষ্ঠানের 2টা বই, এটা কেনা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। যাই হোক, আমি এই কথাগুলো আলোচনায় ছাড়লাম, সিদ্ধান্ত নেবা তোমরা যে আসলে আমরা কি করব। এখন আমি যেটা বলতে চাই যে এইসব কার্যক্রমের জন্য ছাত্রকে মাদ্রাসা আসার একটা সুযোগ করে দেওয়া দরকার। এজন্য প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের গুরুত্ব। 2001-এ অনেক আশা নিয়ে আমি এটা শুরু করছিলাম, কিন্তু কার্যক্রম করা সম্ভব হয়নি। আবার এই 2015-তে এসে আমরা নতুন এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা অ্যাসোসিয়েশনকে কি করতে চাই। এটা এমন কোনো পদ না, ওই যে সব সংবিধানলা বলে যে আমরা কোন পদে আছি, আমরা দাওয়াত পাই নাই, আমরা জিগাই নাই, আমাকে বলে নাই। এরা মনে করো সংকীর্ণ মনা, এখনো তোমাদের ডিগ্রি হইতে পারে, তোমাদের মনটা এখনো বড় হয়। এই জন্য আমরা চাইতেছি, আমি এখানে কতগুলো নাম এখন ঘোষণা দিয়ে দেবো। এরা 2 বছরের জন্য অ্যাসোসিয়েশন মেয়াদ হবে। এখন 15 সন 17 সনে একটা সম্মেলন হয়, প্রতি 2 বছর পর পর একটা সম্মেলন হয়। সেটা আমরা কম ব্যয়তে করবো, মসজিদে করবো, তোমাদের উদ্যোগে করবো। এটা টার্গেট থাকবে যে 2 বছর পরে কমপক্ষে একবার মাদ্রাসায় যাবে। তাই মনে করো 26শে মার্চ 2015 আমরা বাচ্চা থাকলে 17 সনের 26শে মার্চ একটা সুবিধাজনক সময় আমরা সবাই একটা উসিলা হইলো, আশা হইলো একটা প্রোগ্রাম। এবার রাজনৈতিক কারণে প্রোগ্রামটা দীর্ঘায়িত করতে পারি নাই আমরা। আর আপনার একটা নেশা অনুষ্ঠান থাকলো, বিনোদনমূলক বড় অনুষ্ঠান থাকলো, দিনে চললো, তো 1 বা 2 বছর অন্তর একবার আসা আমাদের সম্ভব। আমরা যদি সিদ্ধান্ত নিতে সম্মেলনটা করতে আমাদের এত টাকা লাগবে, আমরা সবাই 200 টাকা করে চাঁদা দিলাম সম্মেলনে, সেটা মানে আমাদের জন্য দেওয়া কোনো ব্যাপার না। এই জন্য একটা বর্ণিত কমপক্ষে থাকা দরকার, তারা যোগাযোগ করবে। এবং এইটা কিভাবে পরিচালিত হবে, উপদেষ্টা পরিষদ থাকবে, এগুলো এই কমিটি কাঠামোটা তৈরি করবে। প্রয়োজনে এগুলো সংশোধন করা লাগবে। এটা মনে করো তোমাদের অভিভাবক হিসেবে, প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমাদেরকে তোমরা দায়িত্ব দাও, আমরা এটা গুছাইয়ে দেবো। এই অনুষ্ঠান তোমরা করতে পারতাম না, ডিগ্রি টাকা যার যত আছে। আশরাফের অ্যাকাউন্টে 5 লাখ টাকা থাকলেও এই অনুষ্ঠানটা আশরাফের টাকা কেউ করতে পারতাম। ওই খালেদ যত বিদেশে করুক, খালেদের টাকা এনে কেউ আসবে। যাতে খালেদ অনুষ্ঠানটা করতে চাইলে কিন্তু আমাকে লাগবে, তাই না? এটা বড় কিন্তু আমাদের কিন্তু না। এই জন্য আমার মনে হয় এগুলো আমরা শুরু করি, এরপর আমরা কারেকশন করবো। 2 বছর পরে আবার নতুন একটা বডি আসবে, তারা করবে, তাদের অ্যাক্টিভিটিসটা আমরা দেখি। একটা উপদেষ্টা পরিষদ থাকবে। আমার ওই দ্বন্দ্ব করলে হয়তো আমাদের হ্যাঁ না ভোট দাও এগুলো দরকার নেই। আমাদের মুরব্বীরা ঘোষণা দিয়ে দেবে, তো এমন কোনো পদ না যে এখানে কোনো লাভ লসের ব্যাপার আছে, ব্যবসা করার ব্যাপার আছে, তাহলে এটা সম্পর্কটা ভালো থাকবে। এই জন্য আমি এইখানে একটা ক্ষুদ্র নাম কতগুলো আমার যা মনে আসছে আমি এইখানে বলতেছি। এবং এইটা যদি তোমরা একমত হও, তাহলে এই মেয়াদের জন্য, এই 2 বছরের জন্য এই কমিটি প্রজন্মতে কাউকে কপ করে নেবে, কারো সহযোগিতা নেবে, তারপরে চিন্তা করবে 2 বছর পরে একটা সম্মেলন করবে। এরা মাঝে মাঝে টেলিফোন করিয়ে তোমাদের সাথে খোঁজখবর নেবে। তোমরা বিকাশ দিতে চাইলে এরা তোমাদের সাথে যোগাযোগ করবে। তোমরা যদি 5 লাখ টাকা কিনে 3 লাখ টাকা মাদ্রাসায় দিতে চাও, তাহলে এগুলোকে তোমরা যোগাযোগ করবা। যোগাযোগটা তোমাদের মাধ্যমে হোক। আমি বললে তোমার বাজারে ঠেকাইয়ে দিতে, চাপাইয়ে দিতে। এটা একজন শিক্ষকের জন্য শোভনীয় নয়। একজন শিক্ষক এ ব্যক্তিত্ব নিজের হারাইতে চায় না, কোনোদিন চায় না। সে না খাইয়ে মরবে, ঢুকে মরবে, কিন্তু সে ব্যক্তিত্ব হারাবে না, এর নাম শিক্ষক। এই জন্য আমি সময় নাই বিদায় সব কথা একা বলতেছি। এই জন্য আমি যে নামগুলো ঘোষণা করতেছি, আমি প্রস্তাব করতেছি যে এই 2 বছর মেয়াদের জন্য আমাদের এই প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত যে কমিটি, এর সভাপতি হিসাবে নাম প্রস্তাব করতেছি মাওলানা মোহাম্মদ মাকসুদুল হককে। আমাদের গত কমিটির সে সেক্রেটারি ছিল, এবং এখানে যেহেতু থাকে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক লোক, অন্তত দায়িত্বশীল লোক থাকলে কাজ করতে সুবিধা হয়। এবারে সদস্য হিসাবে, সচিব হিসাবে নাম প্রস্তাব করতেছি আমাদের এখানে শিক্ষক মাওলানা নাজমুল ইসলামকে। এরপরে আমরা কিছু সদস্যর নাম এখানে দিতেছি আমি।
মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ অধ্যক্ষ বুড়িগড় দারুসুল্লাহ তালিম মাদ্রাসা, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আবু সাহেব খান নুরুল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবুল কালাম ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, মুশফিকুর রহমান ইসলামীবাগ বরিশাল শাখা, আবু সালেহ মাহমুদ ইসলামীবাগ মতিঝিল শাখা, হেলাল উদ্দিন মানারাত ইউনিভার্সিটি ঢাকা, আশরাফুল আলম এমডি এশা আলম এন্টারপ্রাইজ কোনাবাড়ি গাজীপুর। গেঞ্জিতেছে গেঞ্জি বাবুর সৌজন্যে। এরপরে ভালো ছেলে, এরপরে এখানে আসে নাই। আমরা যে নামটা প্রস্তাব করছিলাম সিদ্দিক আহমদ নিলয়, আমরা এখানে থাকতে থাকতাম নজরুল। আমার সাথে বলছিল আসবে তোকে, কেন আসে না আমি বুঝতে পারিনি। আসছে হ্যাঁ, তোমার তো দেখাও তো করলাম, তোমার তো অস্ত্র পেতে চাইছিলাম, তুমি পলাই রয়েছি। ধন্যবাদ আশা করলাম। তো এখানে এই সিদ্দিক আহমদ নিলয় লেকচারার গ্রিন ইউনিভার্সিটি, মানসুর আহমদ আমাদের দারুণদের শিক্ষক, ডাক্তার মুসলাউদ্দিন, মাওলানা ফরিদ দারুণদের শিক্ষক, কাউসার হোসেন দারুণদের শিক্ষক, আব্দুল কাদের রেদওয়ান, শরীফ রায়হান, তারপরে হাসান ইয়াহিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে আশরাফুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ, তারপরে মোহাম্মদ হাদিন আবদুল্লাহ হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে 19-21 জনের একটা নাম আমরা ঘোষণা করছি। এরপরও আরও যাকে লাগে আমরা নিয়ে নেব। আর এবার যারা রেজিস্ট্রেশন করছে এই সবাই রেজিস্ট্রেশনের সদস্য, এবং এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলতে থাকে। একজন ছাত্র মাদ্রাসা আসলে প্রাপ্ত রেজিস্ট্রেশন আসলে সে সদস্য হবে। এই কমিটি ডিসিশন নেবে, 600 টাকা দেওয়া দরকার নেই, 100 টাকা দিয়ে একটা ফর্ম দিয়ে সে সদস্য হয়ে যাবে। তার ঠিকানাটা আমাদের কম্পিউটারে ডাটায় ঢুকে যাবে। পরবর্তীতে আমাকে এই যে কে দাওয়াত পাইলো কে পাইলো না এটা লাগবে না। একজন ছাত্র যখন শুরু হয়, যখন মাদ্রাসা আসে, তখনই সে রেজিস্ট্রেশন করতে থাকে। এবার যদি 1000 সদস্য হয়, এইটা বাড়তে বাড়তে হয়তো আগামী 2 বছর পরে 1500 হবে। আবার 5 বছর পরে যদি 15 মিলিয়নই হয়, তখন হয়তো আরও 1000 হবে। আমাদের ডাটা কালেকশন করতে থাকবে, এবং এর রূপরেখা, কাঠামো, কর্মপরিধি, কর্মসূচি এগুলা কি হবে, এগুলা এই বডি করবে। এবং এই বডি একটা উপদেষ্টা পরিষদ শিক্ষকদের মধ্য থেকে দেবে, তাদের সাথে পরামর্শ করে এই কাজটা করবে। আমি মনে করি তাদের যদি সদিচ্ছা থাকে